Good morning, Shuprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution in partnership with Unacademy. আজ আমরা চর্চা করব সেট নম্বর 2 নিয়ে জেনারেল নলেজ এন্ড অ্যাওয়ারনেস 9th অফ ডিসেম্বর প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটি দেখতে থাকবে। প্রতিদিন সকাল 6টার সময় প্রকাশিত হয়ে থাকে এই সিরিজ মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই দেখতে থাকবে এই পর্বটি। আর যারা আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেতে চাও, আমাদের চ্যানেলের সমস্ত সাবজেক্টেরই অধ্যায়ভিত্তিকভাবে এবং প্র্যাকটিস ক্লাস হয়ে থাকে, টেলিগ্রামে জয়েন করবে। টেলিগ্রাম দ্য ওয়ে অফ সলিউশন সার্চ করলে এরকম ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, সেখানে অবশ্যই জয়েন করে নেবে সকলেই। আজকের প্রথম প্রশ্ন, চতুর্থ এশিয়ান ইউথ প্যারা গেমস আয়োজিত হয়েছে নিম্নের কোথায়? সঠিক উত্তর হবে বাহরাইন, অপশন সি হলো সঠিক উত্তর। বাহরাইন ইজ হোস্টেড দ্য চতুর্থ এশিয়ান ইউথ প্যারা গেমস ফ্রম 2nd to 6th অফ ডিসেম্বর, অর্থাৎ 2 থেকে 6 ডিসেম্বর এই সময়ের মধ্যে বাহরাইনে আয়োজিত হয়েছে 4th এশিয়ান ইউথ প্যারা গেমস, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নিম্নের কে সম্প্রতি সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021 জয়ী হলেন? সঠিক উত্তর হলো লুইস হ্যামিল্টন, অপশন সি। লুইস হ্যামিল্টন উইন্স দ্য ইনগ্রাল সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স। তাহলে সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স সম্প্রতি জয়ী হয়েছে কে? লুইস হ্যামিল্টন। পরবর্তী প্রশ্ন একটি দেখো, খুব ইম্পর্টেন্ট একটি অটোবায়োগ্রাফি মূলক বই, প্রিভিয়াস এর এসেছে প্রশ্নটি। দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো, দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো নিম্নের কার আত্মজীবনীমূলক পুস্তক? সেটি কার অটোবায়োগ্রাফি মূলক বই? সঠিক উত্তর হচ্ছে দিলীপ কুমার, অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। প্রতি বছর কোন তারিখে পালিত হয় আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে? সঠিক উত্তর হবে অপশন সি, 7ই ডিসেম্বর পালিত হয়ে থাকে আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে, প্রত্যেক বছর 7 ডিসেম্বর, যেটি 1949 সাল থেকে পালিত হয়ে আসছে। তাহলে আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে ইজ সেলিব্রেটেড ইন ইন্ডিয়া এভরি ইয়ার অন 7th অফ ডিসেম্বর, 7ই ডিসেম্বর। এফআইএইচ পুরুষ জুনিয়র হকি বিশ্বকাপ আমরা সকলেই জানি এটা ওড়িশাতে আয়োজিত হয়েছিল বা হোস্ট করেছিল ওড়িশা। তো এই যে 2021 এই যে গেমস, এখানে জয়ী হয়েছে নিম্নের কোনটি? সঠিক উত্তর হচ্ছে আর্জেন্টিনা, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর্জেন্টিনা ডিফেন্ড 6 টাইম উইনার্স, অর্থাৎ আর্জেন্টিনা পরাস্ত করেছে 6বারের যে চ্যাম্পিয়ন জার্মানিকে 4-2 ইন এফআইএইচ মেন্স জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ 2021 ফাইনাল, যেটি কলিঙ্গ স্টেডিয়াম ওড়িশাতে আয়োজিত হয়েছিল 5th অফ ডিসেম্বর। অর্থাৎ কি পয়েন্ট যেটা আমাদের মনে রাখতে হবে, এই যে এফআইএইচ মেন্স জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজিত হয়েছিল? হোস্টেড ওড়িশা, এবং আর্জেন্টিনা 6বারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপ জিতেছে। আচ্ছা, গত পর্বের হোমওয়ার্ক আমি খুব ভালো রেসপন্স পেয়েছি তোমাদের থেকে এই পর্বটি সম্পর্কে। গত পর্বে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল যে প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে পদক জিতেছিলেন। দেখো এই অলিম্পিকে এই রিলেটেড দুটো লাইন আমি তোমাকে মনে রাখতে বলবো, হুবহু মনে রাখবে। যেমন এই লাইনটা থেকে এবারের এসআই প্রিলিমস 5 তারিখ যে পরীক্ষাটি ছিল সেখানে এসে গেছে, এই লাইনটা মনে রাখলেই উত্তর করা যেত যে পিভি সিন্ধু, আমি করিয়েও ছিলাম যদিও, পিভি সিন্ধু বিকামস দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন 2 অলিম্পিক মেডেল। অর্থাৎ পিভি সিন্ধু হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে 2টি পদক জিতেছেন। এবং ওপরের লাইনটি পড়বে যে কর্ণম মালেশ্বরী ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন এ মেডেল অ্যাট দ্য অলিম্পিক্স। অর্থাৎ প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে পদক জিতেছিলেন কে? উত্তর হবে কর্ণম মালেশ্বরী, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? সো এটা রিলেটেড, এটা পিভি সিন্ধুর এটা, এবং এটা ডাব্লিউবিপি এসআইতে এসে গেছে এদিন, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম, মনে রেখে দেবে। আপকামিং রেলের পরীক্ষা আসছে, তার জন্য আমরা ক্লাসের ব্যবস্থা করব, প্র্যাকটিস ক্লাস সায়েন্স বেসড, সেটা জানিয়ে দেবো তোমাদেরকে। আর অবশ্যই পর্বতে লাইক করতে থাকবে এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকবে, এটা তোমাদের থেকে আমাদের প্রাপ্য। ভারত ও কোন দেশের মধ্যে একুভেরিন যৌথ অনুশীলন শুরু হয়েছে সম্প্রতি? সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপের সঙ্গে, ভারত ও মালদ্বীপের সঙ্গে। এটার 11th এডিশন, 11তম সংস্করণ, 11th এডিশন অফ এক্সারসাইজ একুভেরিন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড মালদ্বীপস উইল বি কন্ডাক্টেড অ্যাট খাদো আইল্যান্ড, মালদ্বীপস ফ্রম 6th to 19th ডিসেম্বর 2021। অর্থাৎ ভারত ও মালদ্বীপের মধ্যে যে যৌথ অনুশীলন একুভেরিন এর 11তম সংস্করণ 6 থেকে 19শে ডিসেম্বর 2021 পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে, এবং এগুলো পরীক্ষাতে আসছে, মনে রেখে দেবে।
পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটি, যে কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি? আমাদেরকে এই প্রশ্নের উত্তর করতে হলে জানতে হবে যে আমাদের যে 8টি রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে সেই 8টি রাজ্যের নাম। আচ্ছা, এর পাশাপাশি আরেকটু ডিয়ার স্টুডেন্ট মনে রেখে দেবে এই 8টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ আছে। এবার যখন আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির বেসিসে দেখবো তখন আবার প্রশ্ন আসবে যে পশ্চিমবঙ্গের কটি জেলার ওপর দিয়ে গেছে। সেক্ষেত্রে মনে রাখে দেবে পশ্চিমবঙ্গের আবার 5টি জেলার ওপর দিয়ে গেছে। এটা ওয়েস্ট বেঙ্গলের স্পেসিফিক হলে এটা আবার আসে, সেই জেলার নামও বলে দেব। তাহলে সঠিক উত্তর কি হবে? দেখো, পশ্চিমবঙ্গ, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হবে ইউপি, উত্তরপ্রদেশ, যার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি। তাহলে এখন আমরা জেনে নিই যে কর্কট ক্রান্তি রেখা ভারতের যে মোট 8টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত সেগুলি হলো, কি মনে রাখবো? একেবারে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। তাহলে এই 8টি রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার বিস্তৃত হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি একটি কি? দেখো, এটি একটি আগে মৌলিক অধিকার ছিল, বর্তমানে তো মৌলিক অধিকার নেই। এটি একটি আইনি অধিকার, এটি একটি লিগাল রাইটস, তাই তো, যেটি ধারা 300A, বর্তমানে এটা আগে আর্টিকেল 31-এর মধ্যে আসতো। তো উত্তর হবে অপশন বি। অর্থাৎ এটা আমাদেরকে জেনে রাখতে হবে যে 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে এটি একটি আইনি অধিকার বা লিগাল রাইট। তাহলে বর্তমান মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টি মৌলিক অধিকার রয়েছে ভারতীয় সংবিধানের পার্ট নম্বর 3-তে, এবং অনুচ্ছেদ হচ্ছে 12 থেকে 35 সংখ্যক অনুচ্ছেদের মধ্যে মৌলিক অধিকার রয়েছে, এবং বর্তমান সেই মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টি। 7টি মৌলিক অধিকার থাকলেও এই 1978-এর 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে ডিলিট করা হয়েছে। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার শহর বলা হয়? তোমরা অনেক সময় প্রশ্ন পেয়ে থাকবে যে হারাপ্পান সভ্যতার ম্যানচেস্টার কোনটিকে বলে। না, উত্তর হয়ে যাবে লোথাল। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। লোথাল ইজ নোন অ্যাজ দ্য ম্যানচেস্টার টাউন অফ হারাপ্পান সিভিলাইজেশন। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, ছোট্ট প্রশ্ন, এই লোথাল কোন রাজ্যে অবস্থিত? কমেন্টে জানাতে ভুলবেন। এখানে প্রাচীনতম বন্দরের নিদর্শন পাওয়া যায়। লোথাল এটা কোন রাজ্যে অবস্থিত? পরের প্রশ্ন একটা অ্যামেন্ডমেন্ট রিলেটেড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে এই অ্যামেন্ডমেন্ট নয়, মানে যে বিভিন্ন উৎস থেকে আরোহিত আমাদের সংবিধান, যে সোর্স জানতে চেয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতির ধারণা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পৃথিবীর সর্বত্র দিন এবং রাতের দৈর্ঘ্য কবে সমান হবে? দেখো, পৃথিবীর সর্বত্র যদি দিন এবং রাতের দৈর্ঘ্য সমান হতে হয়, তাহলে মনে করো আমাদের একটা টর্চ লাইটের পরীক্ষার মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে মাঝ বরাবর যদি আলোকরশ্মি ফেলা হয় তবে দুই দিকেই সমান ভাগে ভাগ হবে। তার মানে নিরক্ষীয় অঞ্চলে যে সময় পৃথিবী এই সূর্যের আলো পড়বে, তাহলে তার অর্থ যে পৃথিবীর উভয় গোলার্ধের দিন রাত্রি সমান হবে। তো এইটি দুটো তারিখে হয়ে থাকে। এখানে অপশন অনুযায়ী আমরা একটা অপশন পাবো যে 23শে সেপ্টেম্বর পাবো। আরেকটি দিন রয়েছে, সেটা একবার মনে রেখে দেবে, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। এই যে দুটি দিন, এই দুই দিনে পৃথিবীর সর্বত্র দিন রাতের দৈর্ঘ্য সমান হয়। কেননা এই সময় সূর্য কি করে, নিরক্ষরেখার ওপরে লম্বভাবে কিরণ দেয়, যার ফলে উভয় গোলার্ধে কিন্তু দিন এবং রাতের দৈর্ঘ্য সমান হয়ে যায়। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় ছিলেন? অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, সঠিক উত্তর হবে অমর্ত্য সেন। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো, অমর্ত্য সেন যিনি 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সো অমর্ত্য সেন ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভড নোবেল প্রাইজ ফর ইকোনমিক্স ইন 1998। 1998 সালে তিনি ইকোনমিক্স বা অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, তুঙ্গভদ্রা অভয়ারণ্য, এদিনই প্রশ্ন ছিল না যে তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তোমরা কৃষ্ণা অপশন করেছিলে, তাই না? এখানে দেখো, এটিও একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে তুঙ্গভদ্রা অভয়ারণ্য এই যে স্যাংচুয়ারি, এটা
কোথায় অবস্থিত? সঠিক উত্তর অবশ্যই কর্ণাটক, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর এই রিলেটেড আমি আরো একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রেখেছি, যেখান থেকে আবার একটা প্রশ্ন হতে পারে। তো দেখে নাও যে তুঙ্গভদ্রা যে স্যাংচুয়ারি লোকেটেড ইন স্টেট কর্ণাটক। আচ্ছা, এখানে নীলগিরি সম্পর্কে একটা তথ্য দিয়েছি, যদি কখনো প্রশ্ন আছে ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো, আমাদের ফার্স্ট ন্যাশনাল পার্ক আসলে আমরা উত্তরাখণ্ডের জিম কর্বেট করি, যেটি প্রাচীনতম বা ফার্স্ট ন্যাশনাল পার্ক। কিন্তু যদি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে দেয়, মনে রেখে দেবে নীলগিরি ওয়াজ দ্য ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, ওকে, ইন ইন্ডিয়া, যেটা এস্টাবলিশড ইন 1986। আর এখান থেকে এই প্রশ্নটা এদিন এসআইতে এসেছিল, পয়েন্টটাও রিমেম্বার করে নেবে যে তুঙ্গভদ্রা হলো কৃষ্ণা নদীর উপনদী। ক্লিয়ার? ভেরি গুড। তো প্রত্যেকে অবশ্যই লাইক করবে। বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরিটি রায়ের স্রষ্টা, সঠিক উত্তর কি হবে? নিহার রঞ্জন গুপ্ত, অপশন বি। আচ্ছা, এক্ষেত্রে আর দুটো যে অপশন রয়েছে, নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং নারায়ণ দেবনাথ, পরীক্ষাতে এসেছিল বলে জানিয়ে দিচ্ছি। যেমন টেনিদা, সেক্ষেত্রে করবে নারায়ণ গঙ্গোপাধ্যায়। আর হাদা ভোদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, সেক্ষেত্রে উত্তর করবো আমরা নারায়ণ দেবনাথ। নেক্সট কোশ্চেন, টেকচাঁদ ঠাকুর নিম্নের কার ছদ্মনাম? সঠিক উত্তর কি হবে? প্যারীচাঁদ মিত্র, তার ছদ্মনাম হলো টেকচাঁদ ঠাকুর। আচ্ছা, এক্ষেত্রে একবার কয়েকটা পয়েন্ট মনে রেখে দেবে। মৌমাছি, তার ছদ্মনাম হলো বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। ভ্রমর ছদ্মনামটি কার? সমরেশ বসুর। সুনন্দ ছদ্মনাম নারায়ণ গঙ্গোপাধ্যায়। নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গাঙ্গুলির ছদ্মনাম। আচ্ছা, আবার সুনীল গঙ্গোপাধ্যায়। কালকুট ছদ্মনাম কার? সমরেশ বসু, তার ছদ্মনাম কালকুট। ইভেন এদিনের পরীক্ষাতেও একটা প্রশ্ন ছিল বোধহয়। অনিতা দেবী ছদ্মনামে কে পরিচিত? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই হলো আমাদের আজকের পর্ব। তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা রাত্রি 8:30টার সময় আমি হোমওয়ার্ক দেবো, একটু ওয়েট করবে। রাত্রি 8:30টার সময় আমার ক্লাসে জয়েন হতে ভুলবে না। আমি কিন্তু ফ্রি স্পেশাল ক্লাস করাচ্ছি। 1000-এর বেশি লাইভ লার্নার জয়েন করছে দুর্দান্ত পোল ফিচারের মাধ্যমে। ফ্রি ক্লাস, ফ্রি পিডিএফ। পোল ফিচারটাকে ব্যবহার করে কিন্তু আমরা লাইভ টেস্ট করছি। 30-35 আমরা কোশ্চেন করে থাকি। আলামিন 9 আমিন, এটি আনলক কোড। ফ্রি ক্লাস আজকের রাত্রি 8:30টার যে ক্লাস রয়েছে, তার লিঙ্ক রইল ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করে এনরোল করে রাখবে। আমি টেলিগ্রামে যথাসময়ে লিঙ্ক দিয়ে দিই। ফ্রি স্পেশাল ক্লাস, তোমরা অবশ্যই জয়েন করো। 1 ঘন্টার ক্লাস আমি রাত্রি নিয়ে থাকছি তোমাদের পরীক্ষার জন্য। আর আজকের যে হোমওয়ার্ক, সেটি হচ্ছে উদ্যান পালন বিদ্যা হলো, উদ্যান পালন বিদ্যা হলো সেরিকালচার, হর্টিকালচার, এভিকালচার নাকি পার্ল কালচার? সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। অবশ্যই তোমরা জানাবে, যেহেতু জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস করাচ্ছি, তো হোমওয়ার্ক দুটো তিনটে মোটামুটি দেওয়া হবে। দুটো তিনটেই উত্তর করার চেষ্টা করবে। গত পর্বে একটা প্রশ্ন দিয়েছিলাম বোধহয়, যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারপারসন কে? সো দীনেশ কুমার খাড়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাই তো? আর আনএকাডেমির একটি কম্ব্যাট রয়েছে, ডাব্লিউবিপিএসসির কম্ব্যাট বিগেস্ট স্কলারশিপ টেস্ট, আগামী 12 ডিসেম্বর এটি হবে সকাল 11টার সময়। এটা কিন্তু ফ্রি কম্ব্যাট, অর্থাৎ ফ্রি। এখানে কিন্তু স্কলারশিপের সুযোগ রয়েছে এবং 10 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপের পুল রয়েছে। তো তোমরা অবশ্যই এই যে গিফটগুলো দেখে নেবে, এবং পরীক্ষায় যে স্কলারশিপের ছাড় পাওয়া যাবে 100 জন অবধি কিন্তু এই সুবিধাটি পাবে। তোমাদের এনরোল করতে গেলে লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, এবং কোডের প্রয়োজন হবে আলামিন 9 আমিন, কোড ব্যবহার করে নেবে। আনএকাডেমির প্রাইস হাইক হবে, অর্থাৎ মূল্য বৃদ্ধি হবে। তো তার আগে তোমরা 12 মাস বা 24 মাসের সাবস্ক্রিপশন নিয়ে নাও। আপকামিং এসআই এর ডেসক্রিপটিভের ব্যাচ আসবে, এবং কনস্টেবলের মেন, এক্সাইজ মেনের প্র্যাকটিস ব্যাচ আসবে জানুয়ারি থেকে। আলামিন 9 আমিন কোড এগেন ব্যবহার করে সাবস্ক্রিপশন নিলে 10% ছাড় পেয়ে যাবে। প্লাস ক্লাসে তুমি পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং লাইভ ক্লাসে প্রত্যেকদিন ধারাবাহিকভাবে পড়াশোনা করতে পারবে। সকলকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। টেলিগ্রামে জয়েন হতে ভুলবে না, লিঙ্ক ডেসক্রিপশনে। ফেসবুকে সার্চ করে নেবে দা ওয়ে অফ সলিউশন, আমাদের পেজ এবং আমাদের গ্রুপ পেয়ে যাবে পরীক্ষা প্রস্তুতি। সেখানে তুমি তোমার ডাউটগুলো পোস্ট করতে পারো। ধন্যবাদ, টাটা।